Hello dear students, this is your NKT sir and welcome to another lecture of Organic Chemistry. Organic Chemistry আজকের এই লেকচারে আমরা শিখব কি করে রেজোনেন্স গঠন সংকেত আঁকা হয় এবং রেজোনেন্স শক্তি সম্বন্ধেও জানবো একটু। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুব বেসিক লেভেল থেকেই জিনিসগুলো পড়ানো হয়েছে, তোমরা সুন্দর করে বুঝতে পারবে। আশা করি এই ভিডিওগুলো দেখার পরে তোমাদের এই অর্গানিকের ফান্ডামেন্টাল জিনিসগুলো নিয়ে আর কোনো ডাউট থাকবে না। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো ডু হিট দ্য লাইক বাটন অ্যান্ড এনজয় দ্য লেকচার। এবার তোমাদের দেখাচ্ছি যে কিভাবে কোন কোন সিস্টেমের ক্ষেত্রে তুমি রেজোনেন্স ঘটাতে পারবে। খুব ইম্পর্ট্যান্ট, বাড়িতে তোমাদের খাতা যেন ভরে যায় এই রেজোনেন্স করতে করতে। এই সিস্টেমের ক্ষেত্রে কখন রেজোনেন্স হয়, এই সিস্টেমের ক্ষেত্রে দেখাচ্ছি। এই 1 নম্বর সিস্টেমের ক্ষেত্রে কিভাবে রেজোনেন্স হয়, এই ডাবল সিঙ্গেল ডাবল, এটা মানে কি বলো তো? ধরো কার্বনের ক্ষেত্রে আমি সিম্পল কনসিডার করছি সি ডাবল বন্ড সি, সি সিঙ্গেল বন্ড সি, সি ডাবল বন্ড সি, মানে এইটা হচ্ছে এইটা লিখছিলাম, মানে এইখানে একটা সি, এখানে সি, এখানে সি, এখানে। দেখো একটা জিনিস খেয়াল রাখবে, এখানে আমি ভ্যালেন্সি এদের ফিল আপ করিনি, ইচ্ছে করে করিনি, মানে এখানে হাইড্রোজেনগুলো আরও লাগাতে হবে আর কি। এর জন্য আরও 2টো হাইড্রোজেন লাগবে, এখানে একটা হাইড্রোজেন, 4 হাত করতে হবে আর কি, আমি ওটা লাগাইনি। এবার এই সিস্টেমের ক্ষেত্রে রেজোনেন্স কখন কিভাবে হবে? এই সিস্টেমের ক্ষেত্রে এইভাবে রেজোনেন্স হবে না, ডাবল বন্ড এখানে এলো, এখানে এলো, তাহলে কেমন দেখতে হবে? তাহলে বাবু দেখো সি, দেখো এখানে ডাবল ছিল, ডাবল বন্ডটা ভেঙে এই পাশে নিয়ে চলে এলে, এই যে তোমরা ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টের ক্ষেত্রে করেছিলে যেরকম সি ডাবল বন্ড সি এরকম ছিল, এরকম করে দেওয়ার মতো আর কি। আর যদি না বুঝতে পারো আমি আরেকবার দেখাচ্ছি। তাহলে এখানে কি হলো, এখানে হচ্ছে ডাবল বন্ড হয়ে গেল, সি থাকলো, তারপরে হচ্ছে দেখো এই ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে গেল, দিয়ে ওর উপরে গুটিয়ে রেখে দিল, এরকম হয়ে গেল। এর উপরে কি চার্জ পড়বে গো? প্লাস চার্জ পড়বে না? এখান থেকে তুমি এরকম করে নিয়ে গুটিয়ে নিয়ে তারপরে এর উপরে দিচ্ছ, এর উপরে তাহলে প্লাস চার্জ হবে। আমি আরেকটু ভেঙে দেখাচ্ছি এটা, যদি না বুঝতে পারো। দেখো এই রকম সিস্টেমটা ছিল, একটা বুঝে নিলে তারপরে আর কোনো অসুবিধা হবে না, কথা বলবে না একদম। এই রকমভাবে তুমি যদি ভাবো, এরকম করে ডাবল বন্ডটা এরকম করে ভেঙে দিল, যেটা ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টে করানো হয়েছিল। বাবু দেখো তাই যদি হয়, এ কি হবে, সিসি থাকলো, দেখো এইখান থেকে নিয়ে এর উপরে চাপাচ্ছ, যারা আগের দিন এসেছিলে তাদেরকে বলেছি, এখানে তাহলে ঘাটতি হচ্ছে, এখানে তাহলে নেগেটিভ চার্জ হচ্ছে, এখানে প্লাস, তাহলে এখানে মাইনাস, আর যেরকম সিস্টেমটা রয়েছে সেরকম লিখে দিলাম। পরের স্টেপে কী বলতে পারি, এই নেগেটিভ চার্জটা এখানে দিল, একটা বন্ডিং করলো, এর হাত দেখো 5 হয়ে যাবে। কারণ কি, আমি এখানে হাইড্রোজেন লিখিনি, এখানে কিন্তু একটা করে হাইড্রোজেন রয়েছে কার্বনে 4 হাত করার জন্য, তাহলে এর হাত তখন 5 হাত হয়ে যাবে, সেটা সে এক্সিস্ট করাবে না, তখন এইদিকে শিফট করিয়ে দেবে। কে সেইটাকে আমি, তাহলে পরের স্টেপে কী হয়ে যাবে, সি প্লাস যেরকম আছে থাকলো, সি এখানে দেখো সিঙ্গেল বন্ড ছিল, ডাবল বন্ড হয়ে যাবে, সিএইচ থাকলো, সি দেখো এর উপরে এখানে ডাবল সিঙ্গেল ডাবল ছিল, আচ্ছা একটু হাইড্রোজেন একটু লাগিয়ে দিলে ভালো লাগবে। CH2 ডাবল, এখানে ডাবল ছিল, তাহলে এখানে হাইড্রোজেন হবে, একটা হাইড্রোজেন হবে, এটা CH2 হবে, দিলে জিনিসটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। তো বেসিক্যালি এখানে ডাবল বন্ড যখন এখানে শিফট করবে, তখন এই কার্বনে ডবল বন্ড হয়ে যাবে, তাহলে ডবল বন্ড হয়ে গেলে এই কার্বনের হাত বেশি হয়ে যাবে, তখন পাশের কার্বন থেকে আর একটা হাত খুলে এখানে গুটিয়ে রাখতে হবে। তাহলে এই সিস্টেমটা আসছিল, CH2-র উপরে প্লাস, CH2 মাইনাস, এটা এসেছিলো, এইটাকে আমরা খুলে লিখছিলাম কিভাবে একে আরও সিম্পলিফাইড ওয়েতে দেখানো যায়। সেটা হচ্ছে এইটা, যে এই সিঙ্গেল বন্ডটা ছিল, প্রথমে এর উপরে খুললো, তাহলে এর উপরে প্লাস হলো, এর উপরে মাইনাস হলো, এখানে CH2গুলো দিয়ে দিচ্ছি, CH2 CH, তাহলে এর উপরে দিল, এ মাইনাস হয়ে গেল। এবার এই মাইনাসটা কী করলো, এই সিঙ্গেল বন্ডের উপরে দিল, মাইনাসটা যখন বন্ডের উপরে দেবে তখন হচ্ছে আমি আগের দিন বলেছি যে এখানে একটা বন্ধন ফর্মেশন হবে, বন্ধন তৈরি হবে, নতুন বন্ধন, তাহলে নতুন বন্ধন তৈরি হয়ে গেছে। তখন নতুন বন্ধন তৈরি হয়ে গেলে দেখো এর অলরেডি কার্বনের 4 হাত ছিল, এইটার জন্য 1 2 3, আর একটা হাইড্রোজেনের সঙ্গে বন্ডিং ছিল, মানে 4 হাত ছিল অলরেডি, তুমি আর একটা নতুন হাত করছো, মানে 5 হাত হয়ে যাচ্ছে। 5 হাত এক্সিস্ট করে না কার্বন, কারণ কার্বনের বাইরে চারটা ইলেকট্রন থাকে, 4টা সমযোজী বন্ধন করতে পারে, তাই কি করবে, তার পাশের একটা বন্ধনকে নিয়ে খুলে তার উপরে চাপিয়ে দেবে, তাহলে এর উপরে চাপিয়ে দিলে মাইনাস হয়ে যাবে, এটা ডবল বন্ড হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল।
তাহলে এইটা শর্টে লেখার জন্য এইটাকে আমি অ্যাপ্লাই করেছি, এটা শর্টে লেখা হয়। তোমরাও শিখে যাবে আস্তে আস্তে করে কীভাবে, যে এইরকম যেখান থেকে পালাচ্ছে তীরচিহ্নের উল্টো দিকে, মানে যেদিকে নিচ্ছ তার উল্টো দিকে পজিটিভ চার্জ তৈরি হবে, আর যেদিকে যাচ্ছে সেদিকে নেগেটিভ চার্জ তৈরি হবে। ঠিক আছে, তো এই রকম সিস্টেমে তুমি রেজোনেন্স করাতে পারবে। সেকেন্ড আরেকটা, কেউ কিছু বলছো? সেকেন্ড আরেকটা সিস্টেম রয়েছে দেখো, তার ক্ষেত্রে কী করে রেজোনেন্স, এর ক্ষেত্রে দেখো সেম তুমি একই রকমই রাখো। আচ্ছা এখান থেকে ডিরেক্টলি লিখছি দেখো, তাহলে এখানে একটা কার্বন রাখছি, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে কার্বন, তাহলে এর যোজ্যতা ফিল আপ করতে বলে CH2 করতে হবে, হ্যাঁ এখানে হচ্ছে CH করতে হবে, এখানে 3 আর 1 4, এখানে H করতে হবে। ঠিক আছে, এর ক্ষেত্রেও সেম করছি দেখো, এর ক্ষেত্রে এইরকম করে নিলাম, এখানে দিলাম, তাহলে এর হাত কত হয়ে যাবে, এখানে একটা নতুন বন্ধন তৈরি হতে আসছে, এর হাত কত হয়ে যাবে, 4 আর 1 5 হয়ে যাবে। তাহলে এই বন্ধনটা একটা খুলে এর ওপরে চাপিয়ে দিতে হবে। তাহলে এটাকে সুন্দর করে লিখতে পারি না এইভাবে, CH2 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড C ডাবল বন্ড CH। তাহলে প্লাস মাইনাস কোথায় কী হবে দেখো, এদিক দিয়ে নিয়ে যাচ্ছে এদিকে, মানে এর উপরে ঘাটতি তৈরি হচ্ছে, তাই এর উপরে প্লাস হবে, এখানে ডাবল বন্ড হলো, তাহলে এর উপরে চাপিয়ে দিচ্ছি মানে এর উপরে মাইনাস হবে। বাড়িতে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস না করলে এগুলো আসবে না। ঠিক আছে, তুমি এটাকে আবার ঘুরিয়ে ওই পাশে নিয়ে আসতে পারো, দেখো কীভাবে ঘোরাচ্ছি, দেখো এইভাবে ঘোরালাম, এরকম করে দিলাম, এটা এই স্ট্রাকচারে আবার চলে আসবে। তাহলে কি হয়ে যাবে দেখো, এই নেগেটিভ চার্জটা এখানে দিলাম, তাহলে এর কোনো চার্জ আর হবে না, এ তো নেগেটিভ চার্জ থেকে দিল, কিন্তু এখানে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এইখানে দিল, এখানে নেগেটিভ হওয়ার কথা, ইলেকট্রন দিচ্ছে মানে নেগেটিভ হওয়ার কথা, কিন্তু আগে থেকে প্লাস চার্জ ছিল, ঘাটতি ছিল, তাই নিউট্রাল হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আগে ফিরে আসবে, আগের জিনিসটা আবার ফিরে আসবে, CH সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH। খুব ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে না? ফাইন। নেক্সট দেখো এর ক্ষেত্রে কি হতে পারে বাবু, দেখো এখানে কিন্তু একটু অন্যরকমভাবে, মানে CH2 থাকলো, এখানে 3 হাত ছিল, কার্বন দিচ্ছি 3 হাত ছিল, একটা আর একটা এক্সট্রা হাইড্রোজেন লাগাতে হবে, দিলে 4 হাত হয়ে যাবে। আচ্ছা এখানে মাইনাস মানে কি মাইনাস বলো তো, কোনো একটা অ্যাটমের উপরে মাইনাস চার্জ রয়েছে, অর্থাৎ C এর উপরে ধরো মাইনাস, মানে এই সিস্টেমগুলোকে ডাবল সিঙ্গেল মাইনাস বলছি আর কি, ডাবল সিঙ্গেল মাইনাস, ডাবল সিঙ্গেল প্লাস হলো। তাহলে বাবু দেখো এর হাত তাহলে কিভাবে করব, এখানে CH2 লাগাতে হবে, 1 2 3, আর মাইনাস চার্জ রয়েছে একটা, তার ভ্যালেন্সি ফিল আপ করছে। ঠিক আছে, এর ক্ষেত্রে তাহলে রেজোনেন্স কিভাবে হবে, কোন দিক দিয়ে ঘুরবে, সব সময় খেয়াল রাখবে ইলেকট্রন যেদিকে রয়েছে বেশি, সেটা নেগেটিভ চার্জ বা লোন পেয়ার ধরো রয়েছে, সব লোন পেয়ার দিয়ে এক্ষুনি দেখাবো, ইলেকট্রন যেখানে আছে সেদিক দিয়ে তো স্টার্টিংটা হবে। অনেকে কি করে এই দিক দিয়ে এদিকে করতে, আরে বাবা নেগেটিভ চার্জ রয়েছে এখানে, সে নেগেটিভ চার্জ আবার এদিকে ঘোরাবে, তাহলে এই দিকে ঘোরাবে, বিজন বলছে এই দিকে ঘোরান, পড়ে যাবে, ধরবে তাকে। ঠিক আছে ভালো, দেখো তাহলে এই ভুলটা করবে না যে এই দিক দিয়ে চালিয়ে দেবে, বা এইখানেও তুমি বলতে পারো যে স্যার এদিক দিয়ে কি এদিকে হবে না, হ্যাঁ এদিক দিয়েও হতে পারে, হতে পারে, বাট অ্যাকচুয়ালি কি হয়, মানে এখানে এস ক্যারেক্টারটা অনেক বেশি, তো তাই এখানে ইলেকট্রনটা ধরে রাখার টেন্ডেন্সিটা অনেক বেশি এর তুলনামূলক, তাই না? তাই এখানে আমরা এদিক দিয়ে চালানোটা শুরু করি রোলার আর কি। তাহলে এইখানে তাহলে এই নেগেটিভ চার্জটা এইদিকে ঘুরে এলো, ঘুরে গেলে তোমার কি হবে, তাহলে এটা ডবল বন্ড হয়ে যাবে, ডবল বন্ড হলে কি হবে, এর ভ্যালেন্সিটা বেশি হয়ে যাবে, তাহলে তোমাকে এইটা খুলে দিতে হবে আস্তে করে, তোমার হাত সবসময় 4 হবে, CH ডাবল বন্ড CH2 না হয়ে গেল। আবার তুমি যদি ঘোরাতে চাও এইভাবে ঘোরাবে, দেখো নেগেটিভ চার্জ নিলে এরকম, বাড়িতে প্র্যাকটিস করবে এগুলো, এরকম করে ঘুরিয়ে দিলে দেখো আবার এই স্ট্রাকচারে চলে আসবে, মানে এটা ডাবল বন্ড হয়ে যাবে, এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আবার মাইনাস হয়ে যাবে, এইরকম করে। বাচ্চাগুলো প্রথমে যখন রেজোনেন্স দেওয়া হয় না, তারা করতে পারে না রেজোনেন্স, যে কোথায় কি চালাবো, এই যে সিস্টেমটা লিখিয়ে দিলাম না, এইটাই তোমাকে গাইড করবে যে কখন রেজোনেন্স করব, বুঝতে পেরেছো? বইতে এরকম করে নেওয়া নেই এগুলো, বুঝতে পারলে? আচ্ছা এরপরে আমি কি করব, এখানে CH2 লাগিয়ে দিলাম, এখানেও একটা কার্বন লাগিয়ে দিলাম, দেখো 3 হাত হয়েছে, 4 হাত করে দিলাম। এই প্লাসটা কার উপরে প্লাস আছে, C এর উপরে প্লাস রয়েছে, এই প্লাসটা প্লাস নয়, C এর উপরে প্লাস রয়েছে। না না, অন্য কোনো অ্যাটমও হতে পারে, আমি কার্বন স্কেলিটন ধরছি,
অন্য কোনো অ্যাটম, ঠিক বলেছো, অন্য কোনো অ্যাটমও হতে পারে, ঠিক আছে, এনের টেনের উপরেও থাকতে পারে অনেক সময়। তাহলে এর ক্ষেত্রে কীভাবে, আচ্ছা এর ক্ষেত্রে তাহলে কি হবে, CH2+ হবে। ঘাটতি দেখাচ্ছে একটা 3, মানে দুটো হাত একটা, তিনটে হাত একটা ঘাটতির জন্য প্লাস দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা এর ক্ষেত্রে তাহলে রেজোনেন্স কিভাবে করবে, কোন দিক দিয়ে ঘুরবে বলো তো, এদিক দিয়ে না এদিক দিয়ে, এদিক দিয়ে ঘুরবে, কারণ এখানে ঘাটতি রয়েছে, আমি দিতে চাইছি এরকম দিয়ে দিলে, তাহলে কোথায় কি হবে বলো, তাহলে CH2-র উপরে কি হবে, প্লাস চার্জ হবে, তারপরে CH হলো, তারপরে এটা কি করব, সিঙ্গেল না ডবল হয়ে যাবে, দ্যাটস ইট। আবার তুমি এদিকে ঘোরাও, এই জন্য বলছিলাম এত রেজোনেন্স চালাবে, এই তীর চিহ্নগুলো দিয়ে আমার বাড়িতে পৌঁছে যাবে, এত ঘোরাবে। তাহলে এটা CH2 হলো, এই তোমরা পড়ছো তো কাইনেটিক্স, পরীক্ষা আছে। আচ্ছা আর একটা সিস্টেম দেখাচ্ছি, দেখো এই সিস্টেমের ক্ষেত্রে কি হতে পারে, তাহলে এগুলো কার্বন রাখছি, এখানে CH2 রাখছি, এখানে CH হলো, এই রেডিক্যালটা কার উপরে রাখবো, CH2-র উপরে, CH2 র্যাডিক্যাল, র্যাডিক্যাল বলা হয় মুক্তমূলক বা র্যাডিক্যাল। তাহলে কিভাবে এখানে রেজোনেন্স হবে বলো দেখি, কোন দিক দিয়ে ঘোরাবো, লোন পেয়ার নয় বাবা, লোন ইলেকট্রন, লোনলি, নিঃসঙ্গ ইলেকট্রন, জোড় নয়, নিঃসঙ্গ ইলেকট্রন, তোমার এখন জোড়া নেই, তুমি সিঙ্গেলই আছো। হ্যাঁ, জোড়টা পরে হবে। তাহলে কিভাবে এখানে হবে, এদিক দিয়ে ঘোরাবো না এদিক দিয়ে ঘোরাবো, লোন থেকে, ঠিক। তাহলে কিভাবে ঘোরাচ্ছি দেখো, তোমাদের আগের দিন শিখিয়েছি এরকম, এরকম মানে হচ্ছে একটা ইলেকট্রনের মুভমেন্ট, আর যখনই তুমি এইরকম ছিল এইরকম করে দেবে, দুটো তীর মানে হচ্ছে দুটো ইলেকট্রনের ট্রান্সফার, এইখানে 1 ইলেকট্রনের ট্রান্সফার, আগের দিন বলেছিলাম এটা। তাহলে খোকা একটু দেখো যে কিভাবে এখানে রেজোনেন্স হবে, এইভাবে হবে, এইভাবে ইলেকট্রন দিল এরকম, কি বলছো, একটা দিল, একটা দিল, তাহলে এই ইলেকট্রনটা যখন এখানে দিল, এ তখন বন্ধন যদি করতে চায় এর সঙ্গে, তখন এখানেও একটা ইলেকট্রন দরকার, মানে এই কার্বনেরও একটা ইলেকট্রন দরকার, এ একটা ইলেকট্রন দিচ্ছে, এই কার্বনেরও একটা ইলেকট্রন দেওয়া দরকার। সেই ইলেকট্রনটা আসবে কোত্থেকে, দেখো এই বন্ধন, এই যে দেখো সব ক্ষেত্রে আমরা কিন্তু সিগমা বন্ধনকে, কোনো ক্ষেত্রে সিগমা বন্ধন এখনও পর্যন্ত ভাঙিনি, সব পাই বন্ধন নিয়ে কাজ চালাচ্ছি, না হলে ওই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নিয়ে কাজ চালাচ্ছি। তাহলে এইখানে রয়েছে দেখো এই বন্ধন, একটা বন্ধন মানে দুটো ইলেকট্রন, এইখানে তো দুটো ইলেকট্রন ছিল, এই পাই বন্ধনে একটা ইলেকট্রন, এর নিজস্ব ইলেকট্রন, একটা এর ইলেকট্রন, এর ইলেকট্রন এ নিল, এর ইলেকট্রন একে দিল, ঠিক আছে। তাহলে আমার দরকার ছিল এই কার্বনে একটা ইলেকট্রন, সেই ইলেকট্রন পেয়ে গেলাম, আর একটা ইলেকট্রন এই CH2 থেকে এলো, তাহলে এই CH2-র একটা ইলেকট্রন আর এই CH2-র একটা ইলেকট্রন মিলে একটা ডবল বন্ড তৈরি করে দেবে। থাকবে কি এখানে একটা, যে সে যে অভাগা যে ছিল সে থাকবে, এখানকার ইলেকট্রনটা শুধু থেকে যাবে। তাহলে সিস্টেমটা এইভাবে লিখবো আমি, CH2 ডট CH ডাবল বন্ড CH2, এরকম হবে না, বুঝতে পারো নাকি, আরও একটু খুলবো নাকি, আচ্ছা একটু খুলে দিচ্ছি, বদমাস এগুলো আমি এত ধরে ধরে করাচ্ছি কেন বলো তো, এগুলোতেই আসল সমস্যাটা তৈরি হয়, বাচ্চারা এগুলোতেই ফাঁসে, লিখতেই পারে না স্ট্রাকচার, মুখস্থ করে লিখছে, রোলার চালিয়ে দিচ্ছে, পরীক্ষায় কী যে করছে সে নিজেও জানে না, মুখস্থ করে এসছে তো। তাহলে দেখো এইখানে সিস্টেমটা আমি একটু আরও একটু খুলে দিচ্ছি, CH-টাকে উপরে রাখলাম, হাইড্রোজেনটাকে, এই ইলেকট্রনটা মানে এই কার্বনের ইলেকট্রন, এটা এই কার্বন যদি একটা বন্ধন করতে চায়, তাহলে এই কার্বনেও একটা ইলেকট্রন থাকতে হবে, তবে গিয়ে তো বন্ধনটা করবে, ফাইন না। এই বন্ধনে কটা ইলেকট্রন রয়েছে, এই বন্ধনে যে কোনো একটা পাই বন্ধনে দুটো ইলেকট্রন রয়েছে, একটা এর নিজস্ব ইলেকট্রন আর একটা এর ইলেকট্রন। আমি এই ইলেকট্রনটাকে যদি এরকম ভেঙে দিই,
তাহলে এর একটা ইলেকট্রন হলো, মানে আমি এইভাবে দেখাতে পারি না, CH2 ডট সি, এইচটা ধরো এরকম লিখে দিলাম, আর খুলে দেখাচ্ছি না, এর উপরে ডট, আর একটা হচ্ছে CH2 ডট, এটা তো যেরকম ছিল সেরকম থাকলো। এই যে ডট, এই কার্বনের ডট, এই কার্বনের যে ডট, এই দুটো ডট মিলে একটা বন্ধন তৈরি করতে পারে, দেখো। তাহলে এটা কি হয়ে যাবে, এই C2 হয়ে গেছে, CH2 ডট CH ডাবল বন্ড CH2 হলো না। দেখো এবার এইটাকে যখন তুমি শর্টে লিখবে, শর্টে লেখার সময় এইভাবে লিখবে বলতে কোনভাবে লিখবে, CH2 ডাবল বন্ড CH2 র্যাডিক্যাল ছিল, এই রকম করে ঘোরালে, এই রকম করে দিয়ে দিলে, মানে দেখো তখন ডবল ইলেকট্রন ট্রান্সফার করছিল, ডবল তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছিলাম, এখানে আমি সিঙ্গেল তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, দেখো। সেখানে আমি ডবল ছিল বলে দুটো অ্যারো দিয়ে দেখাচ্ছিলাম, ব্যাপারটা একই রকমই, একটা ইলেকট্রন দিল আর একটা ইলেকট্রন নিয়ে নিল, একটা ইলেকট্রন নিয়েছে কিন্তু আর একটা ইলেকট্রন আছে, ওই ইলেকট্রন আর এই ইলেকট্রন মিলেই হচ্ছে বন্ড ফর্মেশন করছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, বুঝতে পেরেছো লজিকটা? তাহলে এইভাবে এই সিস্টেমে রেজোনেন্স হতে পারে। পরের স্টেপে যদি তুমি আবার যদি একটু এক্সপ্যান্ড করতে, মানে ওটাকে যদি আবার একটু ঘোরাতে চাও, এইভাবে ঘোরাতে পারো, এরকম এলো, এরকম করে ঘুরে গেল। আবার বাড়িতে প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিস ছাড়া কিছু হবে না। বাড়িতে প্রচুর পরিমাণে রাফ করো, দেওয়ালে ফেওয়ালে লিখে ফেলো, কাগজ যদি না থাকে খবর কাগজে রাফ করো। দিদির সাদা শাড়ি আছে তো তার উপরে রোলার চালাও, দাদারও আছে, দাদারও গেরুয়া ড্রেস তো পরে মনে হয়, এই দাদা না ওই দাদা, ও দাদু, ওদের উপরে রাফ করো না, ওদের ফ্রেশ থাকে ওরা বেশ, রোলার চালাও। এগুলো সংবেদনশীল জিনিস, এগুলো আবার তোমরা করবে না, ওই জন্য তো দুজনকে বললাম, ব্যালেন্স করে দিলাম। তাহলে এখানে হবে CH2 ডট, এইভাবে শর্টে যখন লিখবে এইভাবে লিখবে, ঠিক আছে না? এর ক্ষেত্রে দেখো লোন পেয়ার যখন থাকবে কি হবে, এখানে CH2 একটা দাও, এখানে একটা CH দাও, এখানে কি দেবো, কার্বন দেবো? ওরে পাগলা রে, কার্বনের লোন পেয়ার থাকে, এটা সবসময় খেয়াল রাখবে, লিখে রাখো, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, কার্বনের আগে যারা রয়েছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন অবধি, এদের কারোরই লোন পেয়ার থাকে না। লোন পেয়ার সংখ্যা এলপি, নাম্বার অফ এলপি আর কি, লোন পেয়ার এলপি এর সংখ্যা। তাহলে এর হচ্ছে 0 থাকে না, নাইট্রোজেন হচ্ছে একটা লোন পেয়ার থাকে, অক্সিজেন হচ্ছে 2টো লোন পেয়ার থাকে, ফ্লোরিন হচ্ছে 3টে লোন পেয়ার থাকে। তুমি ভাববে না শুধুমাত্র ফ্লোরিনের থাকে, ফ্লোরিনের গ্রুপে যারা রয়েছে, মানে হ্যালোজেন গ্রুপে যারা রয়েছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সবারই 3টা করে লোন পেয়ার থাকে। লোন পেয়ার গো, পেয়ার মানে কটা ইলেকট্রন, 6টা। গুড। তাহলে এই যে নাইট্রোজেনের লোন পেয়ারটাকে এইভাবে দেখানো হয়, একটা বিড়ালের চোখ, এটা হচ্ছে বিজু 2টো জোড়া, আর হচ্ছে এখানে 3টা জোড়া, এইভাবে দেখানো হয়। এটাও জানতে না, আমি বুঝতে পেরেছি, ভুলে গেছো সব, হ্যাঁ জানতে, আচ্ছা ঠিক আছে, জানতে ভুলে গেছো, হ্যাঁ ওই জন্য কার্বনের উপর লোন পেয়ার চাপাচ্ছিলে আর কি, হ্যাঁ মজা। আর এখানে কার্বন লাগাতেও বলছিল কে, তোমাদের জিজ্ঞাসা করলে তোমরা বলতে সবাই কার্বন, মানে জানো ব্যাপারটা, বাট কার্বনই এখানে লিখতে বলতে আর কি, বলতে, এটা বলতে কি না, আমি জানি, হ্যাঁ ওরা ঠিক আছে। আমি কি না বলেছি বলো সৌমজি, আমি কখনো না বলিনি, আমি ভুল বুঝছো কেন? তাহলে এটা হচ্ছে পরমাণু, আর এটা হচ্ছে এলপি এর সংখ্যা,
এই যে ডাস্টগুলো না নাকের ভেতরে ঢুকে গিয়ে কীরকম কুটকুট করছে। না সত্যি এই ডাস্টগুলো খুব বাজে, এগুলোতে তো কেমিক্যাল ফেমিক্যাল দেওয়া আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে লোন পেয়ারে এইভাবে নাম্বার, এগুলো পরে কাজে লাগবে দেখবে। তাহলে এখানে লোন পেয়ার দেখো, কার্বনের উপর লোন পেয়ার থাকে না, তাই কার্বন এখানে লিখবো না, এখানে তুমি কি লিখতে পারো, নাইট্রোজেন লিখে দাও NH2। এর ক্ষেত্রে কিভাবে রেজোনেন্স হবে, এর ক্ষেত্রে করছি কোথা থেকে রোলার চালাবো, শুরু করবো কোত্থেকে, এখান থেকে না এদিক দিয়ে, লোন পেয়ার থেকে স্টার্ট হবে। হলো, তাহলে কি লিখবো, CH2, দেখো এর উপরে এখানে চেপে গেছে তাই এর উপরে মাইনাস থাকবে, CH এখানে কি হবে, ডাবল বন্ড হয়ে যাবে, NH2 কি NH2 এর উপরে প্লাস হবে, লোন পেয়ারটা দিয়ে দিচ্ছ না তাই না, প্লাস হবে এর উপরে। পরের স্টেপে যদি আবার যদি তুমি আবার রেজোনেন্স করতে চাও এইভাবে ঘুরবে, তখন এর উপরে চেপে যাবে, চেপে গেলে কি হবে দেখো এখানে নেগেটিভ হয়ে যায়, মানে নেগেটিভ চার্জ আসছে, নিউট্রাল হয়ে যাবে না পরের স্টেপে, তাহলে কি হয়ে যাবে, ACH2 ডাবল বন্ড CH NH2 আবার আগের অবস্থায় ফিরে এলো, ঠিক আছে না। এইভাবে হ্যাঁ আগেরটায়, ও আচ্ছা আচ্ছা সরি। তো এই সব সিস্টেমে মোটামুটি রেজোনেন্স হতে পারে, ঠিক আছে, খুব এইগুলো সব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস। রেজোনেন্স এনার্জি বা হচ্ছে রেজোনেন্স শক্তি। তাহলে রেজোনেন্স এনার্জি জিনিসটা কি, যে থিওরিটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে তত্ত্বীয় গণনার সাহায্যে, তত্ত্বীয় গণনা বা থিওরিটিক্যাল ক্যালকুলেশন মানে যে তুমি খাতা কলমে ওই এনার্জিটাকে ক্যালকুলেট করতে পারবে, খাতা কলমে ওটাকে গণনা করা যায়। থিওরিটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে তুমি কোনো রেজোনেন্স, কোনো অণু রেজোনেন্সে যতগুলো গঠন সংকেত পাওয়া যায় তাদের মধ্যে সবচেয়ে যে স্থায়ী গঠনটা, কি বললাম, রেজোনেন্স, তুমি একটা অণুর রেজোনেন্স স্ট্রাকচার আঁকছো, অনেকগুলো রেজোনেন্স স্ট্রাকচার পাবে, তাদের মধ্যে কিন্তু তোমাকে এখন বেঞ্জিনটা শুধু দেখিয়েছি বলে তুমি বুঝতে পারছো না, অন্যান্য অণুর ক্ষেত্রে আমি রেজোনেন্স স্ট্রাকচার অনেকগুলো দেখাবো। ধরো 4টা রেজোনেন্স স্ট্রাকচার পাওয়া গেছে, তাদের মধ্যে 4টা কিন্তু সমান স্টেবল নয়, তাদের মধ্যে কোনটা বেশি স্টেবল কোনটা কম স্টেবল, মানে তাদের অর্ডার রয়েছে। যতগুলো রেজোনেন্স স্ট্রাকচার পাবে তাদের মধ্যে সবচেয়ে যে স্টেবল যে রেজোনেটিং স্ট্রাকচার, ধরো একটা অণু, এটার ক্ষেত্রে ধরো 1টা 2টো 3টে এরকম করে রেজোনেন্স গঠনগুলো পাচ্ছ, এদের মধ্যে সবগুলো কিন্তু সমান স্টেবল নয়, তাদের মধ্যে ধরো সাপোজ এইটা বেশি স্টেবল, তাহলে এই স্টেবল যে রেজোনেটিং গঠনটা, এর এনার্জি এটাকে EC বলা হয় বা ক্যালকুলেটেড এনার্জি বলা হচ্ছে। ক্যালকুলেটেড মানে আমি মানে থিওরিটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে খাতা কলমে ওটাকে বের করতে পারছি, তাই ওটা ক্যালকুলেট বলছি। তাহলে তত্ত্বীয় গণনার সাহায্যে যে স্টেবল রেজোনেটিং গঠন সংকেত পাচ্ছি তার এনার্জি মাইনাস ওই যে মলিকুলটা, যে অণুটা আমি এঁকেছি, ওই অণুটার অ্যাকচুয়াল যে এনার্জি, অন্তর্নিহিত যে শক্তি, যেটা এক্সপেরিমেন্ট রেজাল্ট থেকে আসবে, এক্সপেরিমেন্ট করে আমরা পাই, সেই এনার্জিটাকে যদি বিয়োগ করে দিই, মানে বলা হয় অবজার্ভ বা এক্সপেরিমেন্টাল বলা হয়। অবজার্ভ মানে এটা অ্যাকচুয়াল, আর এটা হচ্ছে ক্যালকুলেটেড, এটা হচ্ছে থিওরিটিক্যালি আমরা ক্যালকুলেট করতে পারি। এই দুটো এনার্জির পার্থক্য বলা হচ্ছে রেজোনেন্স এনার্জি। তাহলে কি বললাম, আরেকবার সামারি করছি, যে একটা অণুর অনেকগুলো রেজোনেটিং গঠন সংকেত পাওয়া যাবে, তার মধ্যে স্থায়ী যে গঠনটা তার হচ্ছে এনার্জি, মাইনাস হচ্ছে ওই অণুটার যে অ্যাকচুয়াল এনার্জি, যেটা এক্সপেরিমেন্ট থেকে আসবে, ঠিক আছে, দুটো কিন্তু সমান হবে না, ওদের যে পার্থক্যটাকে বলা হচ্ছে রেজোনেন্স এনার্জি বা রেজোনেন্স শক্তি। বোঝা গেল? হ্যাঁ, অবজার্ভড মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল আর কি, এটা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি, আর এটা তো ক্যালকুলেটেড। এটা হচ্ছে মানে হচ্ছে অবজার্ভড, দেখা যাচ্ছে, এটা মানে ক্যালকুলেটেড, ঠিক আছে না। এটা হচ্ছে এই রেজোনেন্স এনার্জিকে হচ্ছে কিলো ক্যালোরি পার মোল বা কিলো জুল পার মোল এই ইউনিটে আমরা প্রকাশ করতে পারি, ঠিক আছে।
রেজোনেন্স এনার্জি যত বেশি হবে, রেজোনেন্স এনার্জি যত বেশি হবে মলিকুল তত বেশি স্থায়ী হবে, অর্থাৎ তার স্টেবিলিটি তত বেশি হবে। তাহলে রেজোনেন্স এনার্জি ই আর যত বেশি হবে, ই আর যত বেশি হবে স্টেবিলিটি তত কি হবে, মলিকুলের স্টেবিলিটি ইনক্রিজ করবে, এনহান্স করবে। এর কারণ কি? এর কারণ কি? দেখো রেজোনেন্স যখন বেশি হবে, তোমাদের রেজোনেন্স পড়ানোর সময় ওটা বলিনি, এখানে বলছি। রেজোনেন্স কোনো মলিকুলের যখন বেশি হবে মানে কি, ইলেকট্রন বেশি খেলাধুলা করছে, রেজোনেন্স বেশি মানে রেজোনেন্স স্ট্রাকচার বেশি পাচ্ছি। কোনো মলিকুলের ক্ষেত্রে যখন বেশি সংখ্যক রেজোনেটিং স্ট্রাকচার পাবো না, তুমি ভাববে তার স্টেবিলিটি তত বাড়ছে। কিভাবে, কেন? একটা জিনিস তোমাদের বলি, প্র্যাকটিক্যালি আমি বেশি বলতে পছন্দ করি। হ্যাঁ বলুন। ওকে, হ্যাঁ শুনতেও ভালো লাগে। কোনো সিস্টেমের এনার্জি যখন বেশি হয় তার স্টেবিলিটি বেশি হয় না কম হয়? সিস্টেমের এনার্জি যখন বেশি হয় তখন তুমি আনস্টেবল হয়ে যাও। ওই জন্য তো এনার্জিটাকে রিলিজ করার জন্য তুমি অনেক পন্থা অবলম্বন করো। তোমার এনার্জি যখন বেশি হয়ে যায় তুমি তখন এনার্জিটাকে রিলিজ করার জন্য অরিন্দ তুমি কত রকমের পন্থা অবলম্বন করো, অনেক পন্থা অবলম্বন করো না? একটু স্নান টান করে আসো, একটু গাটাকে ঠান্ডা করে দিলে এনার্জিটা কমে গেল, আমি ডিরেকশান দিয়ে দিলাম অন্য ডিরেকশান, ঠিক আছে? তাহলে একটু কুল হয়ে গেলে ফ্যানের নিচে একটু বসলে হিটটা রিলিজ করে গেল, দিলে তুমি একটু স্টেবল হলে, কি তাই না? বা মাথায় একটু জল টল ঢেলে দিলে মানে কুল হয়ে গেলে, তাই না? অর্থাৎ কোনো সিস্টেম যখন এনার্জি বেশি, কোনো সিস্টেমে যখন এনার্জি বেশি থাকে ওই সিস্টেম আনস্টেবল হয়। আনস্টেবল হয় বলেই তো এত সব ঘটনা ঘটে। কি উত্তেজিত হয়ে কত রকমের কাজ করে ফেলে, মারপিট টারপিট করে ফেলে না, পরে আফসোস করে। তুমি দেখো না মেলা টেলাতে যখন ভাষণ টাষণ হচ্ছে, এমনি বাড়িতে এমনি নর্মাল ছিল, সন্ধ্যাবেলা যখন খেয়ে নিল, চিনি না আমি তোকে, এদিকে খেলিয়ে দেবো, এরকম করে না? তার এনার্জি হাই হয়ে গেছে গো। তো বেসিক্যালি যখন হচ্ছে অ্যালকোহলটা খেয়ে নিল, সে কি হচ্ছে, এনার্জি তার মধ্যে বেড়ে যাচ্ছে, ওই জন্য সে টলমলো করছে, আনস্টেবল হয়ে গেছে। টলমলো করছে মানে এরকম করছে মানে কি, চিনে না সে, এরকম করছে মানে কি, সে আনস্টেবল হয়ে গেছে। মানে তার এনার্জি যখন বেড়ে যাবে সে তখন আনস্টেবল হয়ে যাবে, যাকে তাকে ঘুষি টুসি লাগিয়ে দিচ্ছে। সকালবেলা যখন আবার ফ্রেশ হয়ে যাচ্ছে, হ্যাঁ আমি তো জানি না কিছু, তখন সে স্টেবল হয়ে গেছে। যেটা আমি বলতে চাইছি সেটা হলো এটা, যে যখন সিস্টেমের এনার্জি বেশি হবে তখন সিস্টেম আনস্টেবল হবে, আর যখন সিস্টেমের এনার্জি কম হবে সিস্টেম তখন স্টেবল হবে। এবার দেখো যখন রেজোনেন্স হবে, রেজোনেন্স মানে কি, ইলেকট্রনের খেলাধুলা, ইলেকট্রন খেলছে। ইলেকট্রন যত খেলবে বাবু, ইলেকট্রন যত খেলবে তার এনার্জি তত কমবে না বাড়বে? প্র্যাকটিক্যালি তুমি ভাবো, কমবে। খেললে কমবে, খেললে তো কমে। কি ফুটবল খেললে এনার্জি কমে। তুমি সকাল থেকে দৌড়াতে শুরু করেছো, 8 ঘন্টা 1 ঘন্টা ধরে দৌড়াচ্ছ মাঠে, এনার্জি কমে যাচ্ছে, ঘাম হিসাবে বেরিয়ে চলে যাচ্ছে সব এনার্জিগুলো। তারপরে এসে দেখবে কত ফ্রেশ লাগে, একদম স্টেবল কুল হয়ে পড়াশোনা করছো, একদম দারুণ ব্যাপার। মানে এনার্জি, এক্সেস এনার্জিটাকে রিলিজ করে দিয়ে চলে এসছো। এই জন্য এক্সারসাইজ কেন করতে বলে, এক্সেস এনার্জিটাকে রিলিজ করতে বলে, দিলে তো স্টেবিলিটি পাওয়া যায়। এখানেও সেরকম, ইলেকট্রনটাকে তুমি খেলাচ্ছ, ঘুরছে এদিক ওদিক, মানে এনার্জি সিস্টেম থেকে রিলিজ করছে। তাহলে রেজোনেন্স যত বেশি হবে তত হচ্ছে এনার্জি তত সিস্টেম থেকে রিলিজ করবে, আর সিস্টেম থেকে এনার্জি যত রিলিজ করবে তত হচ্ছে সিস্টেম বেশি, সিস্টেম উইল গেট দ্য স্টেবিলিটি। থিওরিটা বুঝতে পারছো তো? আর না বোঝার কিছু নেই কি? তাহলে সিস্টেমের এনার্জি যত কমবে তত ভালো, তত স্টেবিলিটি। এবার বলছে রেজোনেন্স এনার্জি বেশি, আচ্ছা যত খেলাধুলা করবে তত ক্যালকুলেটেড কমবে না এইটা কমবে, অবজার্ভ কমবে? যত রেজোনেন্স হবে তত এনার্জি রিলিজ করবে বলেছো, তাহলে কোথার থেকে এনার্জি রিলিজ করবে? এখান থেকে ও থেকে না সি থেকে?
ই ওর মানটা কমতে থাকবে। কেন বলো তো? এটা অবজার্ভ, এটা হচ্ছে রেজোনেন্সের ফলে এই এই এনার্জিটা এসছে। আর ক্যালকুলেটর তো তোমরা তো খাতা কলমে ক্যালকুলেশন করে দিয়েছো, এটা তো সবসময় ফিক্সই থাকবে, তাই না? তাহলে স্যার যত হচ্ছে রেজোনেন্স করবে, যত এই খেলাধুলা করবে, যত হচ্ছে এই স্ট্রাকচার যত বাড়বে, তত হচ্ছে তার এনার্জি তত বেশি মুক্ত করবে, মানে ওর এনার্জি তত হচ্ছে এখান থেকে রিলিজ করবে, মানে ওর মান ধীরে ধীরে কী হয়ে যাবে? কমতে থাকবে। অবজার্ভ এনার্জির মানটা কমে যাবে, সিস্টেমের এনার্জি কমে যাবে। তাহলে বাবু দেখো, এটার মান যদি কমে যায়, তোমার বিয়োগ ফলটা বাড়বে না কমবে? বাড়বে, মানে তোমার আরটা বেড়ে যাবে। এই জন্য তো স্টেবিলিটি বাড়ে। এই জন্য তো আমি বলছিলাম তোমাকে, প্রথমে বলেছিলাম আমি রেজোন্যান্স করলে স্টেবিলিটি বাড়ে, কিন্তু এখানে ওই ফর্মুলেশন দিয়ে বলে দিলাম যে কেন স্টেবিলিটি বাড়ে, কেন আর বাড়লে স্টেবিলিটি বাড়ে। এই জন্য তো কি, তাহলে রেজোন্যান্স করলে জিরো ইও কমে, মানে আর বাড়ে, আর বাড়লে স্টেবিলিটি বাড়ে। তার কারণ হচ্ছে ইও কমছে, মানে কি সিস্টেম রেজোন্যান্স করছে, মানে এনার্জি কমছে। বুঝতে পেরেছো তো এবার কেন রেজোন্যান্স করলে সিস্টেম স্টেবিলিটি পাচ্ছে? তাহলে এটা একটা বড় ক্রুশাল ফ্যাক্টর, একটা ইম্পর্ট্যান্ট ক্রুশাল ফ্যাক্টর, যেটা কিন্তু তোমার স্টেবিলিটি কন্ট্রোল করে। বুঝতে পেরেছো? তো এটা ছিল রেজোন্যান্সের। তোমাদের কি একটা এক্সাম্পল দিয়ে দেখাবো? বইতে তোমাদের একটা এক্সাম্পল রয়েছে, আচ্ছা দেখাচ্ছি। দেখো, সাইক্লোহেক্সিন স্ট্রাকচার কী হবে? সাইক্লোহেক্সিন, হেক্সেন হচ্ছে অ্যান, যখন বলবে অ্যালকেন, সাইক্লো অ্যালকেন মানে সাইক্লোহেক্সেন এএনই। আর যখন ডবল বন্ড দেবো সাইক্লোহেক্সিন, ডবল বন্ড থাকলে ইন হয়ে যায়। সাইক্লোহেক্সিনে তুমি যদি হাইড্রোজিনেশন করো, হাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন অ্যাড করছো, হাইড্রোজেন অ্যাড করলে কি তৈরি হবে বলো? এই যে তোমরা তো 11-এ শেখোনি অর্গানিক, আচ্ছা ঠিক আছে। তাহলে এই পাই বন্ধনটা ভেঙে গিয়ে কি হবে? এই যে হাইড্রোজেন দুটো রয়েছে, এখানে একটা লাগবে, এখানে একটা লাগবে, তাহলে এখানে একটা হাইড্রোজেন লাগলো, এখানে একটা হাইড্রোজেন লাগলো। এটা হচ্ছে হাইড্রোজিনেশন বলা, হাইড্রোজেন অ্যাড করাকে হাইড্রোজিনেশন বলা হচ্ছে। এর ফলে কিছু পরিমাণ তাপশক্তি মুক্ত হয় হাইড্রোজিনেশনের ফলে। যে তাপশক্তির মান হচ্ছে 28.6 কিলো জুল, না কিলো ক্যালোরি বলো তো, কিলো ক্যালোরি পার মোল, কিলো ক্যালোরি পার মোল, মোল ইনভার্সে এরকম বলবে, কিলো ক্যালোরি পার মোল হচ্ছে। হ্যাঁ, তাহলে এই বন্ধনটা ভেঙে এই পরিমাণ তাপশক্তি পাচ্ছি। বাবু দেখো, ও শোনা খোকা, এদিকে দেখো, যখন বেঞ্জিনের ক্ষেত্রে আমি কনসিডার করব, এটা কিন্তু তার মানে কি বলবো, আচ্ছা ঠিক আছে, এর ক্ষেত্রে তুমি বলো, এই যে আচ্ছা এর ক্ষেত্রে তুমি বলো, তারপর বলছি। এখানে একটা বন্ধনে হাইড্রোজেনেশনের জন্য এই পরিমাণ তাপশক্তি পাচ্ছি, তাহলে এখানে 3টা তাহলে H2 দিতে হবে, তাহলে কি তৈরি হবে? সবগুলোতে একটা করে হাইড্রোজেন লেগে যাবে, কি গো? একটার জন্য এখানে, এইটা একটার জন্য এখানে, তাহলে সবগুলো আমি লিখছি না আর, এগুলো সব হাইড্রোজেনের কি, হাইড্রোজেন, সব হাইড্রোজেন। তাহলে এর ক্ষেত্রে তাহলে তুমি কি এক্সপেক্ট করছো? কত তাপশক্তি উৎপন্ন হবে এক্সপেক্ট করছো? এর 3 গুণ। ভেরি গুড। তাহলে 3 ইন্টু 28.6 কিলো ক্যালোরি পার মোল কত হবে গো? 85.8 কিলো ক্যালোরি পার মোল, এই এনার্জি পাচ্ছি আমি। দেখো, এই যে বেঞ্জিনের ক্ষেত্রে যে এই যে এনার্জিটা আমি ক্যালকুলেট করলাম না, এটা কিন্তু ক্যালকুলেটেড ভ্যালু। কোত্থেকে নিয়ে, হ্যাঁ আচ্ছা 8 হবে, ঠিক আছে, যাই হোক হোয়াটএভার। এইটা আমি এলাম কোত্থেকে বলো তো? এইটা আগে এক্সপেরিমেন্ট করে বের করানো হয়েছে। এবার ওর বেসিসে যে একটা বন্ধনের ডবল বন্ডের যদি হাইড্রোজেনেশনের জন্য এত এনার্জি লাগে, 3টে বন্ধন আছে, তাহলে এত এনার্জি লাগার কথা, এটা কিন্তু ক্যালকুলেশন করে বের করলাম। এটা হচ্ছে তাহলে ক্যাল বা সি যেটা বলা হচ্ছে, মানে এইটার ভ্যালু। তাহলে বেঞ্জিনের ক্ষেত্রে ক্যালটা কত বেরোলো? ক্যালকুলেটেডটা 85.8, ঠিক আছে, মাইনাস এর ক্ষেত্রে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে অবজার্ভ এনার্জি, মানে এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখা গেছে এর অবজার্ভ এনার্জি হচ্ছে 49.8 সব কিলো ক্যালোরি পার মোলে রয়েছে, ঠিক আছে। এটাকে বিয়োগ করলে কত হবে?
36 তো 36 কিলো ক্যালোরি পার মোল। বুঝতে পেরেছো? 36 কিলো ক্যালোরি পার মোল। দেখো এটা হচ্ছে অবজার্ভ, এটা কিন্তু এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে, এই জন্য ই অবজার্ভের জায়গায় এটা বসিয়েছি। এটা ক্যালকুলেটেড, এটা তো সব এর বেসিসে আমি ক্যালকুলেট করে বের করলাম, তাই ই ক্যালকুলেটেড এটা। তাহলে বেরোলো কত? 36 কিলো জুল পার মোল। তাহলে এর রেজোনেন্স এনার্জি, বেঞ্জিনের রেজোনেন্স এনার্জি হচ্ছে 36 কিলো ক্যালোরি পার মোল। তাহলে দেখো বেঞ্জিনের একটা দারুণ একটা রেজোনেন্স এনার্জি পেয়ে গেছি, অনেকটা ভ্যালু। এটা কিসের জন্য এলো? কেন এই ভ্যালুটা ডিফারেন্ট হলো বলো তো? একই আসা উচিত ছিল তো। তুমি যেটা চেয়েছিলে বিজু, তুমি সেটা পেলে না, আলাদা কেন হয়ে গেল? দুটো তো একই হওয়া উচিত ছিল, কেন এই অবজার্ভটা কেন কমে গেল? ডিউ টু রেজোনেন্স। কেন হলো? রেজোনেন্সের জন্য হলো। এই ভ্যালুটা গেল কোথায় স্যার? আর যে 36টা গেল কোথায়? 36টা গেল তোমার ওই খেলাধুলার জন্য। রেজোনেন্স করেছে বলে ওই এনার্জিটা সে সিস্টেম থেকে মুক্ত করে দিয়েছে। তাহলে ওই মুক্ত এনার্জির জন্য তুমি তাকে ছেড়ে দিয়েছো, মুক্ত করে দিয়েছো, তবে গিয়ে তুমি এখন স্টেবল। না হলে কি বেসিক খেলে নয়, বেসিক খেলছে। হ্যাঁ, বেসিক খেললে তো এনার্জি রিলিজ করে যাবে। সিস্টেমের এনার্জি তাহলে কি হচ্ছে? কমে যাচ্ছে তো। সিস্টেমের এনার্জি কমে যাবে তো। কোন এনার্জিটা নির্দিষ্ট? ক্যালকুলেটেড এনার্জি তো ফিক্স আছে। অবজার্ভ এনার্জি যত, ওটা রেজোনেন্সের উপরে নির্ভর করছে। রেজোনেন্স যত বেশি হবে সিস্টেমের এনার্জিটা ধীরে ধীরে কমতে শুরু করছে, আর কম হলে বিয়োগফলটা কমে যাবে, বিয়োগফলটা বেড়ে যাবে। মানে এই পাশেরটা কমে যত যাবে, মানে এটা হচ্ছে সিস্টেমের এনার্জি আর কি। না, নির্দিষ্ট নয়। বুঝতে পেরেছো? এবার তুমি যত রেজোনেন্স করবে এই ভ্যালুটা তত কমে যেতে থাকবে, মানে এই ভ্যালুটা তত বাড়তে থাকবে, মানে তোমার স্টেবিলিটি তত বাড়তে থাকবে। এইটা হচ্ছে তো তোমার ওই খেলাধুলার জন্য এনার্জিটা রিলিজ করছে। তুমি যখন খেলছিলে না, এই কিলো ক্যালোরি পার মোল প্রতি মোলের জন্য বেরিয়ে গেছে, সিস্টেম ছেড়ে দিয়েছে এই এনার্জিটা। বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে রেজোনেন্স এনার্জি, এইভাবে ক্যালকুলেট করা হয়। রেজোনেন্স যখন আঁকবে তখন একটা জিনিস খেয়াল রাখবে, স্ট্রাকচার যেন ফ্ল্যাট স্ট্রাকচার হয়। ফ্ল্যাট স্ট্রাকচার মানে টোটাল স্ট্রাকচারটা যেন যতগুলো, মানে যতদূর তুমি রেজোনেন্স চালাবে সেই জোনগুলোতে যেন যে অ্যাটমগুলো থাকবে সব যেন প্লেনে থাকে, একই প্লেনে থাকে। প্লেনে না থাকলে কিন্তু রেজোনেন্স হবে না, আউট অফ প্লেন রেজোনেন্স হয় না। মানে বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবে sp2 হাইব্রিডাইজেশন, sp বা sp2 হাইব্রিডাইজেশন যেখানে আছে সেগুলো হচ্ছে, ওরা তো প্লেনে থাকে। sp3 হচ্ছে টেট্রাহেড্রাল হয়ে যায়, চতুস্থলকীয়, ওরা প্লেনে থাকে না, অ্যাবাভ বিলো করে থাকে না, ওদের ক্ষেত্রে কিন্তু রেজোনেন্স হবে না। তাহলে রেজোনেন্সের জন্য আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হচ্ছে ওরা স্ট্রাকচার শুড বি ফ্ল্যাট। ওদেরকে ফ্ল্যাট স্ট্রাকচার হতে হবে। তাহলে দ্যাটস অল ফ্রম টুডে। In the next class we will continue the next portion of this resonance.